বৈষম্য নিরসনের রূপরেখা দিয়ে আন্দোলন শেষ হবে। এখানে ঘোষণাপত্রের কি দরকার আছে? সংবিধানকে বাতিল করে দেওয়া, বিপ্লবী সরকার করা, ঘোষণাপত্র করা, এগুলো করে নতুন একাত্তর দেখানোর চেষ্টা করা হচ্ছে। একাত্তর কখনো নতুন দেখানো যাবে না। দেশ সংকটে পড়বে, গৃহযুদ্ধ হবে। কেউ শান্তির বদলে অশান্তি নিয়ে এসে গৃহযুদ্ধের দিকে দেশকে নিয়ে যাচ্ছে। একাত্তরকে প্যারালাল করার চেষ্টা করা হচ্ছে। আমি অনুভব করছি যে বঙ্গবন্ধু, একাত্তর, এগুলোকে আন্ডারমাইন করে এটার প্যারালাল একটা ফিলোসফি, একটা মতবাদ দাঁড়া করার চেষ্টা হচ্ছে। জিয়াউর রহমান কখনো নিজেকে বঙ্গবন্ধুর সমকক্ষ করার চেষ্টা করেননি। জিয়াউর রহমান তার জীবদ্দশায় কখনো বলেনি আমি স্বাধীনতার ঘোষক। জেনোসাইড করা, রেপ করা, যুদ্ধ করা, একটা নিরস্ত্র বাহিনীর উপরে সম্পূর্ণ সশস্ত্র বাহিনী লেলিয়ে দেয়া, তখন সকল দলের লোক তাদের সাথে নেমেছিল। তাদের সাথে আওয়ামী লীগ নেমেছিল, কোনো সন্দেহ নাই। সমন্বয়করা এই আন্দোলনের পরে উজ্জীবিত, অতি উজ্জীবিত, এবং অতি উজ্জীবিত উৎসাহের কিছু সাইড ইফেক্ট আছে, এটা তার মধ্যে একটা হতে পারে। আমাদের এখন ঘোষণাপত্র কি আসবে? এটা কিসের ঘোষণাপত্র আসবে? একটা বিপ্লব হয়েছে, বা একটা অভ্যুত্থান হয়েছে, বা একটা প্রোটেস্ট হয়েছে, যে যার মতো এটাকে নাম দিবে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সরকার পরিবর্তন হয়েছে, ড্রামাটিক্যালি সরকার চেঞ্জ হয়ে আরেকটি সরকার এসেছে। এখন এখানে তো আমরা নতুন কোনো ভূখণ্ড পাইনি। আমরা কোনো দেশের প্রদেশ ছিলাম না যেখান থেকে আমরা নতুন করে স্বাধীনতা পেলাম, অথবা বাংলাদেশ কোনো সেসেস মুভমেন্টের মাধ্যমে একটি টেরিটরি লাভ করলো না। এটা আমাদের আভ্যন্তরীণ বিপ্লব, আভ্যন্তরীণ যুদ্ধ, আভ্যন্তরীণ সংগ্রাম। এবং এই আভ্যন্তরীণ সংগ্রামটা কার সাথে কার হয়েছে? স্বাভাবিকভাবেই সেই সময় সরকার এবং সরকারি দলের লোকের সাথে হয়েছে। জনতা, ছাত্র জনতার। কারা কারা? ছাত্র জনতা বাঙালি, সরকার কারা? বাঙালি। বাঙালির সাথে বাঙালির একটি আন্দোলনে একটি পক্ষ জয়লাভ করেছে, একটা পক্ষ পলায়ন করেছে। এখানে ঘোষণাপত্রের কি আছে? এন্টার জিনিসটা হচ্ছে একটা উর্বর মস্তিষ্কের অনুর্বর ফসল। একাত্তরকে প্যারালাল করার চেষ্টা করা হচ্ছে, আমি অনুভব করছি। এবং দেখুন, এখানে অনেকগুলো কথা শুনে মনে হচ্ছে যে বঙ্গবন্ধু, একাত্তর, এগুলোকে আন্ডারমাইন করে এটার প্যারালাল একটা ফিলোসফি, একটা মতবাদ দাঁড়া করার চেষ্টা হচ্ছে, যেটা মানুষ গ্রহণ করেনি। আমি আপনার টক শোতেই বলেছিলাম, আমি অনেক সেনাবাহিনীর লোকজনের সাথে কথা বলেছি। গোলাম আজম এক ছেলে, জামাতের থিঙ্ক, তিনি যখন জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলেছে, উইথ ডিউ রেসপেক্ট, তিনি কিন্তু সেকেন্ড টাইম সেটা বলতে পারেন, সাহস পাননি। দেশের মানুষ এটাকে গ্রহণ করেনি। এদেশের মানুষ ইতিহাসকে তার গতিতে চলাকে পছন্দ করে। ইতিহাসকে নিজের মতো করে চেপে ধরে ডাইভার্ট করার চেষ্টা করে কোনো লাভ নেই। জিয়াউর রহমান কখনো নিজেকে বঙ্গবন্ধুর সমকক্ষ করার চেষ্টা করেননি। জিয়াউর রহমান তার জীবদ্দশায় কখনো বলেনি আমি স্বাধীনতার ঘোষক। উনি ঘোষণা দিয়েছেন 27 তারিখ, কিন্তু উনি কখনো বলেননি। খালেদা জিয়া কখনো বঙ্গবন্ধু বা কে ছোট করেননি। এবং যারা বঙ্গবন্ধু ক্রিটিসাইজ করেন, তারা একাত্তরের বঙ্গবন্ধু আর একাত্তরের পরে বঙ্গবন্ধুর মধ্যে একটা ভাগ করে ফেলেন, হুইচ ইজ নট আনজাস্টিফাইড। একাত্তর পর্যন্ত আমাদের যে উত্থান, আমাদের স্বাধিকারের একটা দাবি, আমাদের একটা স্বায়ত্ত শাসনের দাবি, আমাদের অর্থনৈতিক সমতার দাবি, সেখান থেকে ভোটে জয়লাভ করে আমাদেরকে ভোটে না করতে দেয়া, এবং ইভেন্চুয়ালি জেনোসাইড করা, রেপ করা, যুদ্ধ করা, একটা নিরস্ত্র বাহিনীর উপরে সম্পূর্ণ সশস্ত্র বাহিনী লেলিয়ে দেয়া, সেখান থেকে আমাদের জয় হয়ে আসা, সেই জয়কে আপনি আন্ডারমাইন করার চেষ্টা করবেন সুকৌশলে। এটা বাংলার জনগণ মেনে নেবে না। এই ছাত্ররা, সমন্বয়করা বুঝতেছে না। তারা বৈষম্য নিয়ে বাংলাদেশে একটা মুভমেন্ট করেছিল প্রাথমিক পর্যায়ে ক্যাম্পাস ভিত্তিক। যখন তাদের উপর আঘাত এসেছে, এটা ক্যাম্পাস থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় রাজপথে চলে গেছে। যখন ছাত্র মারা গেছে, তখন সকল দলের লোক তাদের সাথে নেমেছিল। তাদের সাথে আওয়ামী লীগ নেমেছিল, কোনো সন্দেহ নাই। বিএনপি পুরো নেমেছিল, জামাত নেমেছিল, জাতীয় পার্টিও নেমেছিল। আমাদের রংপুরে দুটো ছেলে জেলে ছিল, 11টা মামলা হয়েছিল একটা ছেলের নামে। নাও এখন যখন আজকে 5 মাস হয়ে গেছে, সমন্বয়করা আস্তে আস্তে তাদের এই হোয়াইট ক্যানভাসটা, বৈষম্য, বৈষম্য দিয়ে আন্দোলন শুরু হয়েছে, বৈষম্য নিরসনের রূপরেখা দিয়ে আন্দোলন শেষ হবে। এখানে ঘোষণাপত্রের কি দরকার আছে? সংবিধান বাতিলের কি দরকার আছে? এখানে সংবিধানের যে মূল প্রবলেমটা ছিল, যে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশনটা বাতিল করা, সে বাতিলটা তো সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। সংবিধান এখন ফাইন, অলরাইট, এখানে কোনো প্রবলেম থাকার কি মতো তেমন কিছু নাই। সংবিধানকে বাতিল করে দেওয়া, বিপ্লবী সরকার করা, ঘোষণাপত্র করা, এগুলো করে নতুন একাত্তর দেখানোর চেষ্টা করা হচ্ছে।
একাত্তর কখনো নতুন দেখানো যাবে না, একাত্তর একাত্তরের জায়গায় থাকবে। 24-এর আন্দোলনকে সর্বোচ্চ সম্মান যারা দেবে তারাও একাত্তরকে অসম্মান পছন্দ করবে না। এবং কালকের এই যে ঘোষণাপত্র, ওখানে বলা আছে, আমি পড়েছি ড্রাফট, যেটা অনলাইনে দেখেছি, সত্য মিথ্যা জানি না, সেখানে বারবার বলেছে উই দ্য পিপল অফ বাংলাদেশ, উই দ্য পিপল অফ বাংলাদেশ। আচ্ছা, এই উই এর মধ্যে কে আছে? এই উই এর মধ্যে তো আওয়ামী লীগ নাই, ন্যাচারালি তো আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। এই উই এর মধ্যে জাতীয় পার্টি নেই, জাতীয় পার্টি কিছু জানে না। এই উই এর মধ্যে বিএনপি নাই, বিএনপি থেকে অন করছে না। এই উই এর মধ্যে সরকার বললো, বর্তমান ইউনুস সরকার বললো আমরা এই বিষয়টা আমাদের সংশ্লিষ্ট না। ফরাদ মাজার, থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপ, ফিলোসফার কিং, সক্রেটিস, হোয়াটএভার ইউ সেড, উনিও বলছে যে এটা কারোর সাথে আলোচনা করা হয়নি। এই উইটা কিসের উই? এই উইটা গুটি কয়েক আন্দোলনে বিজয়ীর উই। গুটি কয়েক বিজয়ী দিয়ে তো দেশ চলবে না এবং টেকসই হবে না, ওই রিফর্ম টিকবে না। রিভার্স আন্দোলন হবে, রিভার্স বিপ্লব হবে, দেশ সংকটে পড়বে, গৃহযুদ্ধ হবে। কেউ শান্তির বদলে অশান্তি নিয়ে এসে গৃহযুদ্ধের দিকে দেশকে নিয়ে যাচ্ছে, কোনো মানে হয় না, সম্পূর্ণ অবান্তর, সম্পূর্ণ অবাস্তব, সম্পূর্ণ অপ্রয়োজনীয়। কেন এটা করা হচ্ছে এবং কে তাদেরকে অ্যাডভাইস দিচ্ছে? যারাই তাদেরকে অ্যাডভাইস দিচ্ছে অবশ্যই তাদের এবং দেশের মঙ্গলার্থে তারা এটা করছে না। 17 বছর ব্যাপক লোক নির্যাতিত হয়েছে। যে নির্যাতিত গোষ্ঠী আছে, হয়তোবা ভোটে গেলে তারা তাদের ত্যাগের তুলনায়, তিতিক্ষার তুলনায় তারা এনাফ আসন সংসদে পাবে না। অনেকে এই সংখ্যা থেকে মনে করছে যে তারা একটা ডাইভার্সন, একটা ক্রাইসিস ক্রিয়েট করে দীর্ঘ সময় এই সরকার রাখতে চাচ্ছে বা এই সরকার থাকতে চাচ্ছে। এগুলো আমার মনে হয় দেশের স্বার্থ বিরোধী কাজ হয়ে যাচ্ছে। ছাত্ররা ভুলবশত সমন্বয়হীনতার মধ্যে সমন্বয়করা আছে। এই সমন্বয়হীনতা থেকে তাদের উচিত, আমাদের এখানে দুজন খুব সিনিয়র আলোচক আছেন, বোদ্ধা ব্যক্তিত্ব আছেন, দেশের চিন্তা করার যোগ্যতা সম্পন্ন লোক আছেন দুজনই, এবং আরো অনেকে যারা আছে, রাজনীতিবিদ, কলামিস্ট, সাংবাদিক, ফ্রিডম ফাইটার, ইসলামিক থিঙ্কার, প্রোগ্রেসিভ ইসলামিক থিঙ্কার, সবার সাথে তাদের আলোচনা করা উচিত। দেশ পরিচালনার জন্য কঠিন অভিজ্ঞতা প্রয়োজন। আমি শেষ করে দিচ্ছি, দেখুন এই সমন্বয়কদের প্রতি আমার অসম্ভব শ্রদ্ধা আছে, কারণ তারা বুক এগিয়ে দিয়েছিল, আমার চোখের সামনে আমি দেখেছি। কিন্তু তাদের যদি গাড়ি চালানোর অভিজ্ঞতা না থাকে, আমি কি বলবো আমার গাড়িটা তুমি চালাও, মানে আমি তো আত্মহত্যা করবো না। তার যদি ডাক্তারি বিদ্যা না থাকে, আমি কি ছুরি চাকু দিয়ে বলবো আমার সার্জারি করো? তাদের যদি ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স না থাকে, আমি কি আমার বাড়িটা বানাতে দেবো যে পুরো বাড়িটা ভেঙে যাবে? ঠিক সেই রকম রাষ্ট্র পরিচালনার, রাষ্ট্র গঠনের অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, অন্তর্ভুক্তিমূলক চিন্তা যদি না থাকে, আর তাদের দ্বারা যদি রাষ্ট্র পরিচালিত হয়, রাষ্ট্র ওই অপেশাদার ইঞ্জিনিয়ার দিয়ে গড়ে ওঠা বিল্ডিং এর মতো মুহূর্তে ধসে পড়বে। বাংলাদেশের অতীত ইতিহাস তাই বলে, পৃথিবীর অতীত ইতিহাস তাই বলে। আমরা মনে করি এই ধরনের আহাম্মকি থেকে সবার ফিরে আসা উচিত, আলোচনার ভিত্তিতে রাষ্ট্র করতে হবে সকলকে নিয়ে। ধন্যবাদ সবাইকে।